নমস্কার। আজকের সেতু সঞ্চার একটু অন্যরকম ভাবে। অংশমালী আয়োজন আপনারা জানেন এই সেতু সঞ্চার, এবং আজ আমার সঙ্গে একজন অতিথি আছেন, কিন্তু কিন্তু তাকে আপনারা দেখতে পাবেন না, দেখা সম্ভব নয়, কারণ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন বহুদিন আগে। তো আমি উর্দু ভাষার মহান শায়ের আহমদ ফরাজকে নিয়ে আজকে আমার সামর্থ্য অনুযায়ী কিছু বলব। তো বলার আগে বলে নিই, অংশমালীর সম্পাদক জোবায়েন সন্ধি আবার হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তার কিছু চেক আপ চলছে। একটু সময় লাগবে তার সুস্থ হতে। যাই হোক, আশা করব যথাশীঘ্র সম্ভব তিনি সুস্থ হয়ে উঠবেন। আমি আমার মূল আলোচ্য বিষয় যেটা আহমেদ ফরাজ, সেখানে প্রবেশ করছি। আহমেদ ফরাজ আমাদের এই উপমহাদেশের একজন অগ্রগণ্য কবি বা শায়ের। ওর একটা শের দিয়ে শুরু করি। ख्वाब मरते नहीं, ख्वाब दिल है न आंखें न सांसें, जो रेजा रेजा हुए तो बिखर जाएंगे, जिस्म की मौत से ये भी मर जाएंगे। তো ख्वाब मरते नहीं, এটাই উনি সারা জীবন বিশ্বাস করেছেন। আনকম্প্রোমাইজিং চরিত্র ছিল ওনার, কম্প্রোমাইজ করেননি কখনো। পাকিস্তানের স্বৈর শাসনের এক একজন স্তম্ভ এসেছেন গিয়েছেন, তিনি জেলে গিয়েছেন। আবার পাকিস্তানের সর্বোচ্চ যে সমস্ত লিটারেরি আসন সেগুলো তার দখলে গিয়েছে, তাকে সম্মানিত করা হয়েছে। অনেক সময় তিনি সম্মান ফিরিয়ে দিয়েছেন স্বৈর শাসকদের বিরুদ্ধে গিয়ে। ফরাজের কথা আর কি, ख्वाब मरते नहीं, ख्वाब दिल है ना आंखें ना सांसें, जो रेजा रेजा हुए तो बिखर जाएंगे, जिस्म की मौत से ये भी मर जाएंगे। স্বপ্ন মরে না, স্বপ্ন তো হৃদয়। স্বপ্ন চোখ নয় অথবা নিঃশ্বাস, যে টুকরো টুকরো যদি হয় তো ছড়িয়ে পড়বে, মরে যাবে মৃতদেহের সঙ্গে। অর্থাৎ মৃত্যুর পরেও মৃতের দেখা স্বপ্ন তার সৃষ্টিতে, তার লেখায়, তার নিজস্ব ভাবনার চিন্তায় বেঁচে থাকে। খাব, স্বপ্ন, মরতে নেই, মরে না। আমাদের পুরাণে পুরুষপুর বলে একটি জায়গার নাম আমরা জানি আছে। এই পুরুষপুর হলো আসলে পেশোয়ার। এই পেশোয়ার পাকিস্তানের, এখন বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া রাজ্যের রাজধানী। এই আফগানিস্তানের লাগোয়া একটা জায়গা। তো সেখানে আমরা একটু যদি পিছিয়ে যাই, 1930 সালের ঘটনা, 23শে এপ্রিল, আমরা যাকে এখন সীমান্ত গান্ধী বলি, সেই খান আব্দুল গফফর খান পেশোয়ারের বিখ্যাত বাজার কিসা খওয়ানি বাজারে ব্রিটিশ রাজের বিরুদ্ধে অহিংস আন্দোলন পরিচালনা করছিলেন। 1930 সালের 23শে এপ্রিল, মনে রাখবেন, পেশোয়ার, জায়গার নাম পেশোয়ার। ওই হাজার হাজার মানুষের উপরে সেদিন ব্রিটিশ রাজ তাদের পুলিশ লেলিয়ে দেয় এবং এলো পাথারি গুলি করে অসংখ্য লোককে মেরে ফেলে। এর ফলে ওই আগুনে ঘি পড়লে যা হয়, স্বাধীনতা আন্দোলন খান আব্দুল গফফর খানের নেতৃত্বে ছড়িয়ে পড়তে আরম্ভ করে ওই অঞ্চলে।
এরকমই একটা অগ্নিগর্ভ সময়ে 1931 সালের 14ই জানুয়ারি এই খাইবার পাখতুনখাওয়া রাজ্যের, যেটা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য, তার নওশেরা বলে একটি জায়গায় জন্ম হয় কবি আহমেদ ফরাজের। তো আহমেদ ফরাজের জন্মটা দেখলেন এবং তিনি ছিলেন পেশোয়ারের খুব সম্মানিত সৈয়দ পরিবারের সদস্য। তো সে প্রসঙ্গে পরে আসছি। তো ওই যে বলেছিলাম যেটা, যে স্বপ্ন মরে না, স্বপ্ন বেঁচে থাকে, এটা তিনি তার লেখায় বারবার প্রমাণিত করেছেন। বারবার তিনি তার বিভিন্ন লেখাতে, বিভিন্ন গজলে, নজমে, শের শায়রিতে নিয়ে এসেছেন। এক জায়গায় তিনি লিখছেন, मैं काट गिरूं कि सलामत रहूं, यकीन है मुझे कि ये हिसारे सितम कोई तो गिराएगा। मैं काट गिरूं कि सलामत रहूं, यकीन है मुझे कि ये हिसारे सितम कोई तो गिराएगा। तमाम उम्र की इज़ा नसीबियों की कसम, तमाम उम्र की इज़ा नसीबियों की कसम, मेरे कलाम का सफ़र, मेरे कलाम का सफ़र रहेगा न जाएगा। शरिस्ते इश्क ने उफ्तागदी नहीं पाई, शरिस्ते इश्क ने उफ्तागदी नहीं पाई, तो कदे सद ने बिनी ও সায়া পাইমাই। আমি বলছি, আমার একটা অনুবাদ আছে, এটার এই অনুবাদটা জানিয়ে দিই। ভালো থাকি বা খুন হয়ে যাই, বিশ্বাস শুধু আছে। ভালো থাকি বা খুন হয়ে যাই, বিশ্বাস শুধু আছে। मैं काट गिरूं कि सलामत रहूं, यकीन है मुझे कि ये हिसारे सितम कोई तो गिराएगा। তাহলে আমি ভালো থাকি বা খুন হয়ে যাই, বিশ্বাস শুধু আছে এই অত্যাচারী, এই হিসারে সিতম, সিতম মানে অত্যাচার, এই অত্যাচারের দুর্গ কেউ ভেঙে দেবে একদিন। তারপর কি বলছেন, तमाम उम्र की ज़ा नसीबियों की कसम, मेरे कलाम का सफर रहेगा न जाएगा। তো ভালো থাকি বা খুন হয়ে যাই, বিশ্বাস শুধু আছে এই অত্যাচারীর দুর্গ কেউ ভেঙে দেবে একদিন। জীবন, আমি শপথ নিচ্ছি যাবতীয় দুর্ভাগ্যের, আমার লেখা থামবে না আর ঝুঁকবে না কোনোদিন। মেরে কালাম কা সফর রহেগা না জায়েগা। কালাম, কলম নয় কিন্তু কালাম, তো আমার লেখালেখি। তারপরে উনি বলছেন, शरिस्त इश्क ने उफ्तादगी नहीं पाई, तो कद सर्फ ने बिनी ও সায়া পাইমাই। সরিস্ত ইশক হচ্ছে মর্ষকামী, মর্ষকামীর ইচ্ছে কখনো টিকবে না দুনিয়ায়, গাছের ছায়ায় হেঁটে চলে যাবে ভালোবাসা দৃঢ় পায়। তো কদে সরফ নে বিনি ও সায়া পাইমাই, মর্ষকামীর ইচ্ছে কখনো টিকবে না দুনিয়ায়, গাছের ছায়ায় হেঁটে চলে যাবে ভালোবাসা দৃঢ় পায়। এই হলেন আহমেদ ফরাজ। আহমেদ ফরাজ পাকিস্তানের শুধু নন, আমি আগেও বলেছি, এই উপমহাদেশের এবং সারা দুনিয়াতে যারা উর্দু ভাষার কবি, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি। ভারতে উর্দু ভাষা নিয়ে আসেন এবং আমির খসরু, মানে তার হাতে তৈরি হয়। তারপরে তো অনেকগুলো বড় বড় স্টপেজ আছে, আমাদের মির্জা গালিব আছে, মীর তকি মীর আছেন, ফয়েজ আহমেদ ফয়েজ অনেক পরে আছেন, ইকবাল আছেন। আহমেদ ফরাজ, ফয়েজ আহমেদ ফয়েজের মৃত্যুর পরে পাকিস্তানের সবচেয়ে লেজেন্ডারি কবি বলা যেতে পারে। তো একদিকে তিনি ছিলেন আনকম্প্রোমাইজিং, কম্প্রোমাইজ করতেন না, অন্যদিকে ছিলেন ভীষণভাবে রোমান্টিক এবং তার পারিবারিক উত্তরাধিকার যেমন খুব রক্ষণশীল ছিল, তিনি তার থেকে বেরিয়ে এসেছিলেন এবং ছিলেন চেন স্মোকার। তার একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল আর পেশোয়ারের ওই আঁকা বাঁকা রাস্তা, তো
পেশোয়ারের সেই রাস্তা দিয়ে তিনি প্রচন্ড জোরে মোটরসাইকেল চালাতেন এবং ওখানকার একজন পান দোকান ছিলেন আর কি, তিনি পরে বলেছেন अहमद साहब तो बाइक चलाते थे लेकिन कहाँ जाते थे खुदा को मालूम, মানে ওনার কোনো গন্তব্য ছিল না, আননেসারি ওই প্রচন্ড জোরে বাইক চালাতেন, ঠোঁটের কোনায় সিগারেট থাকতো এবং ঘুরে বেড়াতেন এবং ভীষণ অন্যমনস্ক ছিলেন। সেই গল্প পরে বলবো। তার আগে আমার এইখানে আজকে অনেক অতিথি এসেছেন, আমি তাদের একটু স্বাগত জানিয়ে নিই। রাহুল গাঙ্গুলি, মঞ্জুরি আহমেদ, প্রভাত মুখার্জি, সমর দেব, সৌভিক দত্ত, রবীন বণিক, অর্ঘ্য দত্ত, সোমা সাহা পোদ্দার, শাহনাজ ইয়াসমিন, নিরুপম চক্রবর্তী, সৌভিক দত্ত তো বললামই, তপন মুখার্জি, অরুণ আইন, তো সবাই শুভ সন্ধ্যা জানিয়েছেন আমাকে, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মানে উর্দু তো সেরকম পোক্ত নয়, তো আমি চেষ্টা করব আর কি এইভাবে একটু ম্যানেজ করার, আপনারা ক্ষমা ঘৃণা করে দেবেন। ফরাজের পরিবার পেশোয়ারে চলে আসে নওশেরা থেকে, আর ফরাজ ওখানকার বিখ্যাত এডওয়ার্ড কলেজ পেশোয়ারের, সেখানে ভর্তি হন। এটা কিন্তু অবিভক্ত ভারতের কথা, যখন ভারত পাকিস্তান হয়নি বা পরবর্তীকালে বাংলাদেশ হয়নি, সেই তখনকার কথা। এবং পোস্ট গ্রাজুয়েশন করেন পেশোয়ার ইউনিভার্সিটি থেকে। তার বিষয় ছিল উর্দু আর ফার্সি। মজার কথা, এই ছাত্র থাকাকালীন তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়। প্রকাশিত বইটি হলো তনহা তনহা। তো তনহা তনহা প্রকাশিত হয়। কলেজ জীবনে ফরাজ বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং তখনকার দুই বিখ্যাত বামপন্থী কবি ফয়েজ আহমেদ ফয়েজ আর আলী সরদার জাফরির সংস্পর্শে আসেন। ফয়েজকে বলা চলে তার বেন্টার, ফয়েজকে তিনিও গুরু বলে মানতেন। তো 1947-এ যখন ভারত ও পাকিস্তান স্বাধীন হতে চলেছে, ফরাজের বয়স তখন 16 বছর। কিশোর ফরাজ তখনই শের শায়রির দিকে ঢলে পড়েছেন। ঠিক 11 বছর আগে, এগুলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এই জন্য যে এই ইনফরমেশনগুলো দিয়ে রাখছি, এগুলো সব ফরাজের জীবনের সঙ্গে জড়িয়ে যাবে। 1947-এ ভারত স্বাধীন হবে, তার 11 বছর আগে লখনৌয়ে গঠিত হয়েছে দি অল ইন্ডিয়া রাইটার্স অ্যাসোসিয়েশন, এবং এই সংগঠনেরই পরে পাকিস্তানে একটি শাখা হবে, তাতে নেতৃস্থানীয় হয়ে উঠবেন আমাদের কবি আহমেদ ফরাজ। তো আহমেদ ফরাজের একদিকে আমি তো বললাম যে ভীষণভাবে তিনি প্রতিবাদী ছিলেন, আবার অন্যদিকে খুব রোম্যান্টিকও ছিলেন। আর ভারত পাকিস্তান নিয়ে তার একটা বেদনাবোধ ছিল। তিনি 16 বছর বয়সে দেশটাকে ভাগ হতে দেখেছেন। তার একটা বিখ্যাত গজল আছে, এটা পরে হিন্দি গানে সুরও দেওয়া হয়েছে, মানে আমাদের বলিউডে ফিল্মে। সেই লাইনের দুটো লাইন দারুণ। তিনি ভারত পাকিস্তানের একটি যুক্ত মুশায়রাতে এসে বলেছিলেন, अब के बिछड़े हैं तो शायद कभी ख्वाबों में मिले, जिस तरह सूखे हुए फूल किताबों में मिले। अब के बिछड़े हैं মানে এটা আমার মানে আশা করি যারা জানেন যে এর মধ্যে কোনো কঠিন ব্যাপার নেই, যে আপকে বিছড়ে হ্যায় তো শায়দ কবি খাবো মে মিলে। এই যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি ভারত পাকিস্তান, হয়তো আবার আমাদের স্বপ্নে দেখা হবে। কিভাবে দেখা হবে? যেভাবে শুকনো ফুলের সঙ্গে আমাদের দেখা হয় ফেলে আসা পুরনো বইয়ের ভেতরে। কল্পনাটা ভাবুন, এবং এটা খুব বিখ্যাত শের ওনার। তো এই আহমেদ ফরাজ এর আরো কিছু কবিতা আমরা পড়ি, না পড়লে ওনাকে পুরো ধরা যাবে না। একটা মৃতদেহ আগলে কেউ বসে আছে। ফরাজ লিখছেন, गमे खयात का झगड़ा मिटा रहा है कोई, चले भी आओ कि दुनिया से जा रहा है कोई। गमे खयात का झगड़ा मिटा रहा है कोई, चले भी आओ कि दुनिया से जा रहा है कोई।
अजल से कह दो कि रुक जाए दो घड़ी, अजल से कह दो कि रुक जाए दो घड़ी, सुना है आने का वादा निभा रहा है कोई, सुना है आने का वादा निभा रहा है कोई। वो इस नाच से बैठा है लाश के पास, वो इस नाच से बैठा है लाश के पास, जैसे रोते हुए को मना रहा है कोई। কি অদ্ভুত লাইন ভাবুন, ও इस नाज से बैठा है लाश के पास, जैसे रोते हुए को मना रहा है कोई, पलट कर न आया, पलट कर न आ जाए फिर सना नब्जों में फराज, इतने हंसी हाथों से मैयत सजा रहा है कोई। पलट कर न आ जाए फिर सना नब्जों में फराज, इतने हंसी हाथों से, इतने हंसी हाथों से मैयत সাজা রাহা হ্যায় কোই। আমি বাংলাটা পড়ে দিই, এ আমার অক্ষম অনুবাদ। দুঃখ এবং জীবন নিয়ে করেই যাচ্ছ ঝগড়া তুমুল, কেউ যে এদিকে মরতে বসেছে, ফেরত এসো, আসছো ফেরত, সময় আরো একটু দাঁড়াও, অল্প সময় চাইছি তোমার, শুনেছি সে ফিরেই আসছে, চেষ্টা করছে কথা রাখবার, এসেছে আর কি অপূর্বতায়, বসেছে শান্ত লাশের পাশে, এসেছে আর কি অপূর্বতায়, বসেছে শান্ত লাশের পাশে, মনে হচ্ছে কান্না মুছিয়ে অভিমানগুলো সরিয়ে দিচ্ছে এমন ছোঁয়া। আবার ফরাজ, ফিরে যেও না ফালতু লেখায়, সাজিয়ে তুলছে মৃত তোমাকেই যখন মিষ্টি হাতের মায়া। এমন ছোঁয়া, আবার ফরাজ, ফিরে যেও না ফালতু লেখায়, সাজিয়ে তুলছে মৃত তোমাকেই যখন মিষ্টি হাতের মায়া। তো একটু ফিরে যাই জায়গাটায়, পলট কর না आ जाए फिर सना नब्जों में फराज, इतने हंसी हाथों से मैयत सजा रहा है कोई। তুমি আর ফিরে যেও না, পলট কর না आ जाए फिर सना नब्जों में, মানে তোমার এই তৈরি কবিতার জগতে ফরাজ তোমার মৃতদেহ কত একটা মিষ্টি হাত কিভাবে দেখো সাজিয়ে দিচ্ছে, এইগুলো ফরাজ। ভীষণভাবে রোমান্টিক, আবার প্রতিবাদী, ভীষণ উইটি, ভীষণ উইটি। আমি একটু একটু আগে বললাম ওনার প্রতিবাদী কবিতা আপনাদের শোনালাম। আমি তার আগে এক জায়গায় যাই যে ওনাকে 2006 সালে পারভেজ মুশারফের তখন সরকার, এবং উনি ছিলেন মুশারফের মানে ভীষণভাবে বিরোধী। ওই সময় তো ওর জীবন তখন শেষ পর্যায়ে, তাও তিনি ছিলেন বিরোধী, তার স্বৈরাচারী কাজকর্মের তিনি বিরোধিতা করতেন। তো ওনাকে পাকিস্তানের শ্রেষ্ঠ সিভিলিয়ান সম্মান হিলালে ইমতিয়াজ দেওয়া হয়। হিলালে ইমতিয়াজ পাকিস্তানের শ্রেষ্ঠ নাগরিক সম্মান, তিনি সেটা প্রত্যাখ্যান করেন। ভাবা যায় আজকে দেখুন ভারতবর্ষে চাটুকার ভরে গেছে, যখন যারা ক্ষমতায় তাদের আশেপাশে কবিরা ভিক্ষার ঝুলি নিয়ে নতমস্তক হয়ে ঘুরে বেড়ায়, কারোর কোনো অধিকার নেই। আমি এখানে কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, কিন্তু পাকিস্তানের প্রচন্ড স্বৈরাচারী শাসন, আমাদের দেশে তো গণতান্ত্রিক একটা ব্যবস্থা আছে, ওখানে বারবার সামরিক শাসন এসেছে এবং চরম অত্যাচার করেছেন সামরিক শাসকরা, যার ফলে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, আপনারা সবাই জানেন। ফরাজ ওই পাকিস্তানের বুকে দাঁড়িয়ে, ফরাজের আগে ফয়েজ আহমেদ ফয়েজ, তারা কম্প্রোমাইজ করেননি, কখনো হয়তো টিমিড হয়েছেন, কখনো একটু স্তিমিত হয়েছেন, কখনো দেশ ছেড়ে চলে গেছেন, কখনো জেলের ভেতরে তাদের পাঠানো হয়েছে, বছরের পর বছর জেলে থেকেছেন। তো তিনি যখন তাকে ওই শ্রেষ্ঠ নাগরিক সম্মানটি দেওয়া হয়, তিনি দৃঢ় ভাষায় তাকে প্রত্যাখ্যান করে বলেন, মাই conscience will not forgive me if I remain a silent spectator of the sad happenings around us. The last I can do is to let the dictatorship know where it stands in the eyes of the concerned citizens whose fundamental rights have been usurped. ফরাজ, আহমেদ ফরাজ কেয়ার করেননি, জীবনের শেষ প্রান্তে এসেও তিনি নাগরিক সমাজের
মুখ ছিলেন, প্রতিবাদ করেছেন, সম্মান ফিরিয়ে দিয়েছেন। আহমেদ ফরাজ তার বিভিন্ন গজলের জন্য আমাদের ভারতবর্ষে খুবই বিখ্যাত ছিলেন। যারা উর্দু ভাষার শৌখিন তারা জানেন। মেহেদী হাসান তার অসংখ্য গজল গেয়েছেন, জগজিৎ সিংও গেয়েছেন, গোলাম আলীও গেয়েছেন, আবার লতা মঙ্গেশকর, আমাদের লতাজিও গিয়েছেন। তো আমরা তার কিছু পড়ি, কিছু গজল পড়া যাক। এক মানে गजल शुरू করছি। बुझी नजर तो करिश्मे भी रोजो शब के गए। शब মানে রাত, হ্যাঁ, আমাদের মৃতদেহ নয়। बुझी नजर तो करिश्मे भी रोजो शब के गए कि अब तलक नहीं पलटे हैं लोग कब के गए। बुझी नजर तो करिश्मे भी रोजो शब के गए कि अब तलक नहीं पलटे हैं लोग कब के गए। करेगा कौन तेरी बेवफाइयों का गिला, करेगा कौन तेरी बेवफाइयों का गिला। यही है रस्में जमाना तो हम भी कब के गए। करेगा कौन तेरी बेवफाइयों की गिला, यही है रस्में जमाना तो हम भी कब के गए। मगर किसी ने हमें हम सफर नहीं जाना, मगर किसी ने हमें हम सफर नहीं जाना। ये और बात कि हम साथ साथ सबके गए, मगर किसी ने हमें हम सफर नहीं जाना। ये और बात कि हम साथ साथ सबके गए। अब आए हो तो यहाँ क्या है देखने के लिए, अब आए हो तो यहाँ क्या है देखने के लिए। ये शहर कब से है वीरान, ये शहर कब से है वीरान, वो लोग कब के गए। गिरफ्त था दिल थे मगर हौसला नहीं हारा, गिरफ्त था दिल थे मगर हौसला नहीं हारा। गिरफ्त था दिल थे मगर हौसले भी अब के गए। तुम अपनी शमे तमन्ना को रो रहे हो फराज, तुम अपनी शमे तमन्ना को रो रहे हो फराज। इन आंधियों में तो प्यारे चिराग सबके गए। तुम अपनी शमे तमन्ना को रो रहे हो फराज, इन आंधियों में तो प्यारे चिराग सबके गए। এটা আমাদের দেশেও এখন খুব মানে কি বলা যায় প্রাসঙ্গিক আর কি। আমি ভাবানুভূতিটা দিলেই বুঝতে পারবেন, আমি পড়ছি। চোখ বুঝলেই অবাক হারা ভাবনা যাচ্ছে দিন ও রাতের, পাল্টে যায়নি মুখচ্ছবি সেই কবেকার আয়না পেও। বিশ্বাসঘাতী তোমার সঙ্গে হারিয়ে গেছে ভরসা আমার, বিশ্বাসঘাতী তোমার সঙ্গে হারিয়ে গেছে ভরসা আমার। এটাই যখন নিয়ম তখন আমিও চলে যাচ্ছি তবে। চেয়েছি আমিও সঙ্গী হতে কিন্তু পাইনি সঙ্গী কোনো, অথচ সবার সঙ্গে ছিলাম যেমন তেমন সব জায়গাতে। চেয়েছি আমিও সঙ্গী হতে কিন্তু পাইনি সঙ্গী কোনো, অথচ সবার সঙ্গে ছিলাম যেমন তেমন সব যাওয়াতে। আবার এসেছো, কি আছে এখন, কি আর তোমায় দেখাবো বলো। এ শহরে আর থাকে না কেউই, সব ফাঁকা ফাঁকা, সব নির্জন, স্তব্ধ হৃদয়। হারিনি শুধু ভরসা রেখেছি কিভাবে যেন, স্তব্ধ হৃদয়। হারিনি শুধু ভরসা রেখেছি কিভাবে যেন, স্তব্ধ আমার হৃদয় কিন্তু হারিয়ে গেল নির্জনতায়। কাঞ্চো ফরাজ, কাঞ্চো ফরাজ, নিভে গেছে বলে নিজস্ব এক আলোর শিখা, আঁধিয়ার ঝড়ে সব নিভে গেছে সমস্ত আলো কেন দেখলে না। ওই যে আমি শেষ লাইনটা পড়লাম, तुम अपनी शमे तमन्ना, तुम अपनी शमे तमन्ना को रो रहे हो फराज। इन आंधियों में तो प्यारे चिराग सबके गए, इन आंधियों में तो प्यारे चिराग सबके गए। কাঞ্চো ফরাজ, নিভে গেছে বলে নিজস্ব এক আলোর শিখা, আঁধিয়ার ঝড়ে সব নিভে গেছে সমস্ত আলো কেন দেখলে না।
ভাবুন এখন আমাদের এখানেও তাই। আমরা আমাদের সব নিভে গেছে, আমার নিজের একার আলোক শিখানি আমি কি করব। ফরাজ এটাই বলছেন, ইন আধিও মে তো প্যারে চিরাগ সবকে দেয়। তো ফিরি ফরাজের আরেকটু ফরাজের কথা, আহমেদ ফরাজের কথা। আহমেদ ফরাজ প্রথম দিকে যখন একদম প্রচন্ডভাবে মানে বিপ্লবে ডুবে আছেন, উনি যাকে বলে এই ফরাজ আহমেদ তো ওনার নাম, ফরাজ ওনার তাখাল্লুস মানে পেন নেম। তো ওই জন্য আহমেদ ফরাজ নামে তিনি লিখতেন। উর্দু শায়েররা যেটা নিয়ে থাকেন, গুলজার যেমন আমাদের এখানে আছেন, এরকম তাখাল্লুস ওটা। তো প্রকৃত নাম বা পরিবারদত্ত নাম হচ্ছে ফরাজের সৈয়দ আহমদ শাহ, পিতা বা ওরা ওয়ালিদ বলেন। সৈয়দ মোহাম্মদ শাহ ছিলেন কবি বা শায়ের, অর্থাৎ এটা রক্তে ছিল এই কবিত্ব ওনার। আর ছোটবেলা থেকে ফরাজ খুব ব্যঙ্গপ্রিয়, একদম ছোটবেলা থেকে। একবার ওর বাবা ওনার জন্য নিয়ে এলেন ঈদের উপহার, তো ফরাজের মোটেই পছন্দের বাবার দেওয়া কাপড়, এবং তিনি ওই ছোট্ট বয়সে একটি স্বরচিত শের রচনা করে ফেলে বাবাকে বললেন, লায়ে হ্যাঁ সবকে লিয়ে কপড়ে সেল সে, লায়ে হ্যাঁ সবকে লিয়ে কপড়ে সেল সে, লায়ে হ্যাঁ हमारे लिए কম্বল জেল সে। তো ছোটবেলা থেকেই ফরাজের এই উইট, এটা একদম জীবনের শেষ দিন পর্যন্ত মানে বরকরার যাকে বলে একদম তিনি বজায় রেখেছিলেন। আর তার সঙ্গে ছিল মানে আমি যে বললাম উইট আর কি, এই উইটের সঙ্গে যখন তিনি এমনকি খুব বিরহের কোনো শের লিখছেন, তখন তিনি এইভাবে লিখছেন, वहां से एक पानी की बूंद ना निकल सकी फराज, वहां से एक पानी की बूंद ना निकल सकी फराज, तमाम उम्र जिन आंखों को हम झील लिखते रहे। आबार पढ़ছি আমি, वहां से एक पानी की बूंद ना निकल सकी फराज, तमाम उम्र जिन आंखों को हम झील लिखते रहे। বাংলায় হচ্ছে, এক ফোঁটা জলও বেরোলো না ওখান থেকে, এক ফোঁটা জলও বেরোলো না ওখান থেকে, সারা জীবন যে চোখ দুটোকে আমি ঝিল লিখে এলাম। এই হচ্ছে ফরাজ। যখন তিনি বিরহের কথা লিখছেন তার মধ্যে কোথাও একটা ব্যঙ্গ, এক ফোঁটা জলে বেরোলো না সেই দুটো চোখ থেকে, যাকে উনি সারা জীবন ঝিল ভেবে লিখে এসছেন, যে মানে ঝিলের সঙ্গে তুলনা করেছেন। যাই হোক, তো ওই আমি বলেছিলাম যে প্রথম দিকে উনি ফরাজ কমিউনিস্ট নামে উনি লিখতেন। পরে পাকিস্তানের ওই মানে বামপন্থী আন্দোলন ভেঙে যায় নানা কারণে, এবং কিন্তু যারা বামপন্থায় ছিলেন তারা নানাভাবে নানা জায়গাতে গণতান্ত্রিক বিভিন্ন দলে তারা কেউ সামিল হন, কেউ প্যাসিভ থাকেন, চুপচাপ থাকেন। তারা এই 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 যে পাকিস্তান এবং ভারতের যে ইতিহাস, আমাদের গড়ে ওঠার ইতিহাস, আমাদের প্রগতিবাদী সাহিত্যের যে ইতিহাস, তার শুরুটা আমরা সবাই জানি। শুরুটা হয় লখনৌতে 1932 সালে একটা আঙ্গারে বলে একটা বই বেরো, একটা গল্প সংগ্রহ বেরো। বইটিতে গল্প লিখেছিলেন আহমেদ আলী, সাজ্জাদ জাহির, রশিদ জাহাঁ আর মাহমুদুজ জাফর। এরা সবাই মানে বামপন্থী ছিলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশীদার ছিলেন, এবং ব্রিটিশরা এদেরকে মানে পারলেই জেলে পুরতো, মারতো, এসব করতো আর কি, কবি সাহিত্যিক বলে ছাড় দিত না। যাই হোক, তো ওই আঙ্গারে বইটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় 1932 সালে, 33 সালে। তখন এরা বুঝতে পারেন যে আমাদের এক হতে হবে, এবং 1935 সালে লন্ডনে দি ইন্ডিয়ান প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, এবং এক বছর পরে 1936 সালে কলকাতায় তৈরি হয় দি প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন। আপনারা জানেন এই প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনে আমাদের ওই সময়কার তাবর সাহিত্যিক, কবি সবাই ওখানে একত্রিত হয়েছিল। যাই হোক, একই সঙ্গে উর্দু সাহিত্যিকদের মানে প্যারালালি মানে এদের সঙ্গে সংযোগ রেখেই একটা সংগঠন কাজ করছিল,
अंजुमान तरक्की पसंद मुसन्निफिन। তো এই আঞ্জুমান তারাক্কি পসন্দ মুসন্নিফিনের ঘোষিত আদর্শই ছিল সমাজতন্ত্র। 1936 সালে লখনৌতে এই সমস্ত এই আঞ্জুমান, এই প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন, এরা এক হয়ে যান একটি সম্মেলনে। নেতৃত্বে থাকেন সজ্জাদ জাহির, আহমেদ আলী এবং সৈয়দ ফখরুদ্দিন বেলে, হামিদ আক্তার, ফয়েজ আহমেদ ফয়েজ, আহমেদ কাসিম সহ উর্দু সাহিত্যের প্রথম সারির ব্যক্তিত্বরা এই দি অল ইন্ডিয়া রাইটার্স অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলনে যোগ দেন উর্দু সাহিত্য থেকে। মুন্সি প্রেমচাঁদ এই সম্মেলনের উদ্বোধন করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার শুভেচ্ছা বার্তা পাঠান সম্মেলনের জন্য। পরে এই দেশভাগের পরে এইটাই দি অল পাকিস্তান প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন হয় এবং ফরাজ যাতে অবধারিতভাবে যোগ দেন। এটা গেল সংক্ষেপে একটু নিরস কথাবার্তা বললাম, জানিয়ে রাখা দরকার। ফরাজ রাজনৈতিকভাবে তার কখনো কম্প্রোমাইজ করেনি, কিন্তু দলের সদস্য থাকেন। তিনি কলেজে পড়াতেন ফার্সি এবং উর্দু সাহিত্যের, তিনি বলে মাহির শিক্ষক ছিলেন, বিখ্যাত। তো তাকে বারবার কিন্তু গ্রেপ্তার করা হয় এবং বারবার তাকে জেলে পোড়া হয়। যখনই তিনি প্রতিবাদ করেছেন, এবং তিনি কিন্তু প্রতিবাদ একবার করেননি, বারবার করেছেন এবং বারবার তাকে জেলে যেতে হয়েছে, এমনকি দেশও ছাড়তে হয়েছে। তো যাই হোক, আমি একটু তার আরেক কয়েকটা শেষ সারি আপনাদের শোনাই, আমাদের সময় সংক্ষিপ্ত, তারপরে আমাকে শেষ করতে হবে। আমি আজকে মানে কি বলবো, আমার সেতু সঞ্চার আহমেদ ফরাজের সঙ্গে করছি, আপনারা আমায় ক্ষমা করবেন, আমার উর্দু উচ্চারণ সেরকম নয়, আর আমি আমার কিছু অক্ষম অনুবাদ আপনাদের শোনাচ্ছি, তো আপনারা সহ্য করবেন। যাই হোক, আমি একটা ফরাজের शेर सुनाई, गजल सुनाई। फराज, अब कोई सौदा कोई जुनून भी नहीं। फराज, अब कोई सौदा कोई जुनून भी नहीं, मगर करार से दिन कट रहे हो यूं भी नहीं। लब ओ दहन भी मिला, गुफ्तगू का फन भी मिला। लब ओ दहन भी मिला, गुफ्तगू का फन भी मिला, मगर जो दिल पे गुजरती है कह सकूं भी नहीं। मेरी जुबां की लुकनत से बदगुमा ना हो, मेरी जुबां की लुकनत से बदगुमा ना हो, जो तू कहे तो तुझे उम्र भर मिलूं भी नहीं। फराज जैसा कोई, फराज जैसे कोई दिया तुरबते हवा चाहे है, तू पास आए तो मुमकिन है मैं रहूं भी नहीं। আমি একটু ভাবানুরটা সরিয়ে দিই, শুনিয়ে দিই। ফরাজ, কেনা বেচা শেষ, ইচ্ছেও গেছে ফুরিয়ে, ভালো আছি খুব এ কথাও বলা যাবে না। ভাষা আছে, আছে প্রকাশের যত বাহানা, আমি ভালো নেই বোঝাবো কিভাবে কি দিয়ে। আমার কথায় কি বা আসে যায় যদি তুমি না বলো, দূরে চলে যাব ঠিকই। আমার কথায় কি বা আসে যায় যদি তুমি না বলো, দূরে চলে যাব ঠিকই। আমি কথা বলি সে কথার দোষে যেন একটি আঁচড়ও না লাগে অধরা তোমার। যদি এসে পড়ো এমনি কোনো দিন, দেখবে যেভাবে মোমের আলো গায়ে ঢেলে নেয় নিজেই মৃত্যু হাওয়া, আর নিভে যায় একা একা। ফরাজও কোনো আসন্ন হাওয়ায় নিভে গেছে তেমনি। সে কি ডেকেছিল, সে কি তোমাকেই ডেকেছিল? তো এই হচ্ছে ফরাজ। আমি কিছু অনুবাদ আপনাদের শোনাচ্ছি, কিন্তু উর্দু অনুবাদ তো জানেন আপনারা, বাংলায় যখন আনতে হয় তখন উর্দুর অনেক যে মজাগুলো আছে সেগুলো আনা যায় না। আমি তো পারিনি, তবু আমি আমার অক্ষম একটা চেষ্টা করেছি। তো আমি একটু আপনাদের আবার একটু জানিয়ে নিই কারা কারা আছেন, অনেকে এসছেন, কারণ আমি আজকে একাই। ফলত তপেশ দাশগুপ্ত এসছেন, প্রদীপ চক্রবর্তী, সোনালী চক্রবর্তী, অভি সমাদ্দার, রবীন বণিক, কৌশিক চক্রবর্তী,
नदीम मोहब्बत, अल्पना बैनर्जी, অভি সমাদ্দার, সমদ্দার শোনা হে লোগ উসে আঁখ ভর কে দেখতে হ্যায় থেকে যদি দু চার কলম আমি শোনাতাম। আমি কিন্তু ওটা একটা মানে দেখি অন্য কোনো সময় শোনাবো। এই মুহূর্তে পুরোটা আমার এখানে নেই, বয়স হয়ে যাচ্ছে ওহি। আমি কিছু টুকরো টাকরা শুনিয়ে শেষ করি। দু লাইনের কিছু फराजेर, अहमद फराजेर, उस शख्स से बस इतना सा ताल्लुक है फराज, उस शख्स से बस इतना सा ताल्लुक है फराज, वो परेशान हो तो हमें नींद नहीं आती। ওর সঙ্গে এভাবেই জুড়ে আছি ফরাজ, ওর কষ্ট হলে আমার ঘুম আসে না, ওর কষ্ট হলে আমার ঘুম আসে না। ওর সঙ্গে এভাবেই জুড়ে আছি ফরাজ, ওর কষ্ট হলে আমার ঘুম আসে না। পরেরটা সব দু লাইনের। बर्बाद करने के और भी रास्ते थे फराज, बर्बाद करने के और भी रास्ते थे फराज, न जाने उन्हें मोहब्बत का ही ख्याल क्यों आया। আমার অনুবাদ, আমায় বরবাদ করার তো অনেক রাস্তাই খোলা ছিল ফরাজ, কেন কে জানে ওর মনে পড়েছিল ভালোবাসার কথা। न जाने उन्हें मोहब्बत का ही ख्याल क्यों आया। तो আরেকটা শোনাই। तू भी तो आईने की तरह बेवफा निकला फराज, तू भी तो आईने की तरह, तू भी तो आईने की तरह बेवफा निकला फराज, जो सामने आया उसी का हो गया। তুমিও তো আয়নার মতো অবিশ্বস্ত ফরাজ, যে সামনে এলো তারই হয়ে গেলে। আয়না তো তাই হয়, তাই না? আয়নার সামনে যে যায় আয়না তারই হয়ে যায়। তো तू भी तो आईने के तरह बेवफा है फराज, बेवफा निकला फराज, जो सामने आया उसी का हो गया। তো আর একটা দুটো শুনিয়ে শেষ করি। उसने मुझे छोड़ दिया तो क्या हुआ फराज, उसने मुझे छोड़ दिया तो क्या हुआ फराज, मैंने भी तो छोड़ा था सारा जमाना उसके लिए। ভাবানুবাদ। ও আমায় ছেড়ে চলে গেছে তাতে কি ফরাজ, আমিও তো পুরো দুনিয়া ছেড়ে এসেছিলাম ওর জন্য। उसने मुझे छोड़ दिया तो क्या हुआ फराज, मैंने भी तो छोड़ा था सारा जमाना उसके लिए। আরেকটি শুনুন। अकेले तो हम भी जी रहे थे फराज, अकेले तो हम भी जी रहे थे फराज, क्यों तन्हा सा हो गए तेरे जाने के बाद। অনুবাদ। একা তো আমিও ছিলাম, একা তো আমি আগেও ছিলাম ফরাজ, কেন একাকী হয়ে গেলাম তুমি চলে যাওয়ার পরেই। একা তো আমি আগেও ছিলাম ফরাজ, কেন একাকী হয়ে গেলাম তুমি চলে যাবার পরে। একা একা আর একাকী হয়ে যাওয়া এই দুটো কিভাবে এনেছে। अकेले तो हम भी थी, सॉरी, अकेले तो हम भी जी रहे थे फराज, क्यों तन्हा सा हो गया तेरे जाने के बाद। तो अकेलापन और तन्हापन এই দুটোর পার্থক্য। আরেকটা শুনুন। कुछ ऐसे हादसे भी जिंदगी में होता है फराज, कुछ ऐसे हादसे भी जिंदगी में होते हैं फराज, कि इंसान तो बच जाता है मगर जिंदा नहीं रहता। অনুবাদ। এমন কিছু দুর্ঘটনাও জীবনে হয়ে থাকে, এমন কিছু দুর্ঘটনাও জীবনে হয়ে থাকে ফরাজ, মানুষ বেঁচে থাকে কিন্তু জীবিত থাকে না। कुछ ऐसे हादसे भी जिंदगी में होते हैं फराज, कि इंसान तो बच जाता है मगर जिंदा नहीं रहता। তবে আহমেদ ফরাজ এক অসম্ভব জিন্দাদিল ইনসান ছিলেন। মানে একদিকে যেমন পাকিস্তানের শ্রেণী বৈষম্য, একের পর এক সামরিক অভ্যুত্থানে নষ্ট হতে থাকা গণতন্ত্রের জন্য আওয়াজ বুলন্দ করেছিলেন, অন্যদিকে একইভাবে লিখে গেছেন তার বিখ্যাত গজলগুলি, অজস্র নজম বা যা গদ্য কবিতার কাছাকাছি এক। তো এই ফরাজ কিন্তু আবার ভীষণ অন্যমনস্কও ছিলেন। একবার ওয়াশিংটন ডিসিতে একটা মুশায়রা হচ্ছে সারা রাতের,
ভোরবেলায় প্রাকৃতিক কারণে ওকে হোটেলে ফিরতে হয়েছে। তো উনি ক্ষমা টমা চেয়ে গেছেন, হোটেলে চলে গেছেন, গিয়ে রুমের দরজা খুলতে পারেন না। এখন কি করার আছে, রুমের দরজা খুলতে পারছেন না, তখন একজন ডেকেছেন একজন অ্যাটেন্ডেন্টকে, বলছে ভাই আমি তো আমার দরজা, আমার চাবি, আমার রুমের দরজা খুলছে না। তো অ্যাটেন্ডেন্ট চাবিটা দেখলো, দেখে গম্ভীরভাবে বললো, স্যার এটা পাশের হোটেলের। তো এরকম অন্যমনস্ক ছিলেন ফরাজ, অন্যমনস্ক ছিলেন, লড়াকু ছিলেন, আর অসম্ভব শক্তিশালী কবি ছিলেন, যিনি আমৃত্যু কবিতার সঙ্গে থেকেছেন, শেষ শায়রির সঙ্গে থেকেছেন এবং জীবনের সঙ্গে থেকেছেন। তো উনি কাল্ট ফিগার হয়ে গেছিলেন, এখনো কাল্ট ফিগার পাকিস্তানের। যারা প্রতিবাদী মানুষ তাদের কাছে ফরাজ এক জীবন্ত প্রেরণা। তো যাই হোক, এই ফরাজ আমাদের সবাই মৃত্যু হয়। আহমেদ ফরাজেরও জীবনাবসান হয় 25শে আগস্ট 2008 সালে। কবির আসনে অবসানে কবিতা তো অবস্থিত হয় না, তাই তো? থেকেই যায় আহমেদ ফরাজের মতো সংবেদনশীল মানবতাবাদী কবিরা। তো আমরা যদি, যারা কবিতা লেখালেখি করি, যারা তরুণ কবি যারা লেখালেখি করছেন, আজকের এই কথাবার্তা, যা আবার বলছি হাত জোর করে, যে আমি উর্দু সাহিত্যের কিছু বুঝি না, একান্তই একজন কি বলবো, অর্বাচীন যাকে বলা হয় আমি উর্দু সাহিত্যে। তো আমার কে আপনারা এতক্ষণ সহ্য করলেন। আমি চেষ্টা করেছি আহমেদ ফরাজের জীবন, তার শেষ শায়রি, তার লেখালেখি আপনাদের সামনে আনতে। আর বাকিটা আপনারা আপনাদের উদারতায় মানিয়ে নেবেন। আপনারা সবাই ভালো থাকুন। আমি বুধবার সেতু সঞ্চারে একজন কবিকে নিয়ে আবার আসছি। আজকের মতো বিদায়।